মানে মেয়েকে বিয়ে দিয়ে পরের ঘরে না পাঠিয়ে নিজের বাড়িতে আবার রেখে দেবো কি করে? তুমি কি ঘর জামাই রাখার কথা বলছো? কিন্তু কে সেই যোগ্য পাত্র? কি রে চন্দন, তুই সিদ্ধান্ত নিলি কিছুই জানালি না তো আমাকে? কাল থেকে কয়েকবার তোর কাছে আমি জিজ্ঞাসা করেছি। বা, আজ রাজকন্যাকে দেখতে কি সুন্দর লাগছে, যে দেখবে সেই জন্য রাজকন্যা চন্দ্রমুখীর রূপে পাগল হয়ে যাবে। ওগো, কি বলছো কি তুমি? তুমি এতক্ষণ পর কি কথা শোনালে আমায়? আমি যেন এই কথা শোনার পর আসমান থেকে জমিনে পড়লাম। এ কি, রাজদরবারের কোথাও তো চন্দনকে দেখতে পাচ্ছি না। তার মানে কি সে এখনো আসেনি? এ কি মা, রাজকন্যা, তুমি আজ হঠাৎ এই সময় রাজদরবারে? আসতে পারে মহারাজ। আরে এসো এসো চন্দন, আমি তো তোমার অপেক্ষাই করছিলাম। বা মহারাজ, আপনি কি একাই চন্দনের জন্য অপেক্ষা করছিলেন, নাকি সঙ্গে আমিও এতক্ষণ চন্দনের অপেক্ষাই করছিলাম? আরে তাই তো, আমি একা নই, আমরা সকলেই তোমার অপেক্ষা করছিলাম চন্দন। তা তুমি এত দেরি করে এলে কেন? দেরি করে এসেছো সে ঠিক আছে, কিন্তু কি খবর নিয়ে এসেছো সেটা বলো আগে। তুমি কি কোনো সিদ্ধান্ত নিয়েছো? তোমার মা কি অনুমতি দিয়েছে তোমায় আমাদের করা প্রস্তাবের কাজটি করতে? আসলে মহারাজ, মা প্রথমে কিছুতেই রাজি হচ্ছিলেন না। মা ভীষণ ভয় পাচ্ছিলেন যে রাজকন্যার প্রাণ রক্ষক হিসেবে কাজ করতে গিয়ে আমার নিজের প্রাণটাই না ঝুঁকিতে পড়ে যায়। আমি বুঝতে পারছি চন্দন, একজন মায়ের মনে এমন প্রশ্ন জাগাটা স্বাভাবিক। তবে তুমি তোমার মাকে বুঝিয়ে সুঝিয়ে বলেছ তো যে তোমার পাকাপোক্ত এক যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে রাজপরিবার থেকে? হ্যাঁ রানীমা, আমি আমার মাকে সবটা বুঝিয়ে বলেছি। বেশ বেশ, তা সব শুনে তোমার মা কি মতামত জানালেন? এসব আপনি কি বলছেন কি মহারাজ? আপনি বুঝতে পারছেন না? ওর মা মতামত দিয়েছে বলেই তো ও এখানে এসেছে। আসলে এরা তো খুব লোভী হয়, ছোট জাতের মানুষ বলে কথা। এত বড় কাজের দায়িত্ব পেয়েছে, তা আবার কখনো ফিরিয়ে দিতে পারে নাকি? কি হলো কি মাধুরী, আমায় দেখে তোমরা মা মেয়ে দুজন চুপ হয়ে গেলে কেন? বলো, চুমকি এভাবে কাঁদছিল কেন? না মানে, ও কিছু না বৌদি, এমনি কাঁদছিল। তুমি এখন যাও তো এখান থেকে। না না, এভাবে তো এমনি এমনিতে কাঁদার কথা নয় চুমকির। নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে, তুমি সেটা আমার কাছে লুকোতে চাইছো। এই চুমকি, তুই আমায় বল তো কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? কেন আবার তোমার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে বলে যুক্তি করছো তোমরা, সেই দুঃখে তো আমি কাঁদছি। কি এইসব কি আজে বাজে কথা বলছিস? আমার ছেলের সঙ্গে তোর বিয়ে দেব মানে? মাধুরী, চুমকি এসব কি বলছে কি? চুপ কর পোড়ামুখী, চুপ কর। এসব কথা কেন বলছিস? এই মাধুরী, তুমি নিজেও কিছু বলছো না, আবার চুমকিকেও নিষেধ করছো। কি হয়েছে খুলে বলো। না না দিদি, তেমন কিছু হয়নি গো। মেয়েটা যে কি ভুলভাল বলছে না। একদম কথা ঘোরাবে না মা। জেঠিমা, আমি একদম সত্যি বলেছি। বাবা আর মা মিলে তোমার ছেলে চন্দনদার সাথে আমার বিয়ে দেবে বলে ঠিক করেছে। এখন সেটা তোমার সামনে স্বীকার করছে না। আমি তোমায় সত্যি বলছি, আমি তোমার ছেলেকে বিয়ে করতে পারবো না জেঠিমা, এই আমি বলে দিলাম। চুমকি এসব কি বলছে কি? এসব কথা কখন হলো? আমার তো কোনো কিছুই মাথায় ঢুকছে না মাধুরী। তুমি আমায় সব খুলে বলবে? শোনো বৌদি, আমি তোমায় এ ব্যাপারে কিছুই বলতে পারবো না। তোমার ঠাকুরপো বাড়িতে এলে তার কাছ থেকে নাই শুনে নিও সব কিছু। আমার সঙ্গে কি সর্বনাশ হচ্ছে! এতদিন যাকে দাদা বলে ডেকেছি, এখন তার সঙ্গে মা বাবা বিয়ে দিতে চাইছে। হে বিধাতা, তুমি আমায় রক্ষে করো। ইস, ওই রাখাল বালক চন্দনের বোধহয় খুব দেমাক, তাই মহারাজের কথা অমান্য করতেও তার একটুও বাধলো না। পিতামশাই তো তাকে বলেছে
সে আমার প্রাণ রক্ষক হয়ে কাজ করুক। আবার সে নাকি পিতামশের কাছ থেকে সময়ও চেয়ে নিয়েছে তার সিদ্ধান্ত জানানোর জন্য। কোথাকার কোন লাট বাহাদুর সে তার নিজের সিদ্ধান্তের জন্য আমাদেরকে স্বয়ং রাজামশাইকে অপেক্ষা করাচ্ছে। কি হয়েছে কি রাজকন্যা? আপনি তো বেশ খুশি খুশি মনেই গেলেন রাজদরবারে, এখন আবার এত উত্তেজিত হয়ে ফিরে এলেন কেন? উত্তেজিত হব না? ওই রাখাল বালক কি ভেবেছে কি? সে কি এই রাজ্যের মাথা যে তার সিদ্ধান্তের উপর সবাইকে চলতে হবে? কেন রাজদরবারের সকলে তার জন্য অপেক্ষা করে বসে থাকবে? রাজকন্যার কথা তো কিছুই বুঝতে পারছি না, জিজ্ঞাসা করবো কি একবার? না 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 বাবা, থাক, উল্টো আবার আমার উপর রেগে যাবে। আমি কোথায় ভাবলাম ওই রাখাল বালক বোধহয় রাজদরবারে এসে মাথা নত করে রাজামশাইয়ের দেওয়া আদেশগুলো মেনে নিচ্ছে, আর এরপর থেকে সে আমার প্রাণ রক্ষক হয়ে আমার সঙ্গে সঙ্গে সবসময় থাকবে। তার ফলে আমি তাকে দিয়ে আমার সব কাজগুলো করিয়ে নিতে পারবো, সব সময় তার উপরে আমার হুকুম খাটাবো। সে আনন্দেই তো আজ আমি মন ভরে সেজে উঠেছিলাম, কিন্তু সব আনন্দের জল ঢেলে দিল ওই রাখাল বালক না এসে। ও আচ্ছা, এতক্ষণে আমি বুঝতে পারলাম। রাজকন্যা, আপনি কার কথা বলছেন? আপনি যে বালকের কথা বলছেন সে তো একটু আগেই রাজদরবারে এসে হাজির হয়েছে। কি ভুলভাল বলছিস? এই তো আমি একটু আগে রাজদরবারে গেলাম, তখন তো তাকে দেখতেই পেলাম না। আপনি চলে আসার একটু পরে সে রাজদরবারে এসেছে। তাই নাকি? তাহলে তো আবার আমাকে যেতে হয় রাজদরবারে, তাই না? তাহলে চলুন রাজকন্যা। এরপর রাজকন্যা দাসীকে সঙ্গে করে আবারও রাজদরবারের দিকে এগিয়ে যায়। ক্ষমা করবেন মন্ত্রীমশাই, ছোট হয়ে বড় কথা বলতে বাধ্য হচ্ছি। আমার কোনো অন্যায় পেলে আপনি আমাকে দুটো কথা শোনাতে পারেন ঠিকই, তবে আমার জাত অথবা বংশ নিয়ে কোনো কথা বলবেন না, আর না তো আমার পিতামাতাকে নিয়ে। আজ এই মন্ত্রীমশাইকে ছেড়ে দিচ্ছি। নেহাত আমার হাতে কোনো ক্ষমতা নেই বলে একদিন সময় সুযোগ মতো সব হিসেব বুঝিয়ে দেব। এটা রাজরক্ষক বিজনের ছেলে চন্দনের প্রতিজ্ঞা। দেখেছেন মহারাজ, দেখেছেন? সবে মাত্র আপনার থেকে একটা কাজের প্রস্তাব পেয়েছে, তাই এই ছেলের মুখের কথার কি ঝাঁজ। এমন অভদ্র বালককে আমরা কোনো রাজকাজে নিয়োজিত করতে পারি না। না না মন্ত্রী মশাই, আপনি ভুল বলছেন। এখানে তো আমি বালকের কোনো ভুল দেখতে পাচ্ছি না। আপনি তো আগ বাড়িয়ে ওকে ছোট জাতের প্রমাণ করতে চাইলেন, এতে করে কথাটি ওর গায়ে লেগেছে, তাই আপনাকে ভদ্র ভাষায় বুঝিয়ে দিয়েছে যেন ওর জাত বংশ নিয়ে কোনো নিচু কথা না বলা হয়। এটা তো ওর আত্মসম্মানের কথা, আর যে ছেলে নিজের আত্মসম্মান রক্ষার্থে এভাবে তেজ দেখিয়ে উঠতে পারে, আমার বিশ্বাস সে রাজকন্যার প্রাণ রক্ষক হিসেবে একেবারেই উপযুক্ত। আমিও আপনার সঙ্গে একমত রাজামশাই। এবার তুমি বলো চন্দন, তোমার মা তোমায় কি সিদ্ধান্ত দিয়েছেন? প্রথমে মা রাজি না হলেও আমি মাকে পরে রাজি করাতে সক্ষম হয়েছি রানীমা। রাজকন্যার প্রাণ রক্ষক হিসেবে নিয়োজিত হতে পেরে আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। রাজদরবারের কথাবার্তার ঠিক এক পর্যায়ে রাজকন্যা চন্দ্রমুখী সেখানে প্রবেশ করে। চন্দন আর রাজকন্যা চন্দ্রমুখীর চোখে চোখ পড়ে তখন। হ্যাঁ, কে গো দাদা, আমার বুদ্ধিটা কাজে লাগালে নাকি? আমি শেষমেশ ভেবে দেখলাম তোমার বুদ্ধিটাই উত্তম। তবে আর বলছি কি, এ বুদ্ধির চেয়ে সেরা আর কিছুই হতে পারে না। তোমার মেয়ের সঙ্গে চন্দনের বিয়ে দিয়ে দাও, তাহলে তোমার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিকই বলেছো তুমি দাদা, তাই তো বউকে সবটা খুলে বলেছি। বউ প্রথমে আপত্তি করছিল ঠিকই, কিন্তু আমার উপরে কথা বলার সাহস তো তার নেই। আর বউকে বলে দিয়েছি সে যেন মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে পটিয়ে ফেলে। তবে এবার চিন্তা হচ্ছে আমার বৌদি আর চন্দনকে নিয়ে ওরা আদেও রাজি হবে তো? আরে কেন হবে না? চন্দনের মা তার ছেলের জন্য ভালো একটা মেয়ে খুঁজে বিয়ে দিত তো, তারপর চন্দনের একটা সংসার হোক, এটাও তো সে চায়। তবে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে ক্ষতি কোথায়? তাই তো, তাহলে তুমি বলছো যে সবাই এই বিষয়টা মেনে নেবে? আরে হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, নিশ্চিন্তে বাড়িতে যাও এবং তোমার বৌদির সঙ্গে সব কথা খোলাসা করে বলো। তুমি আমায় এই বুদ্ধিটা দিয়ে বাঁচালে দাদা। ঠিক আছে, আমি তাহলে এখন চললাম বাড়িতে। হ্যাঁ ঠিক আছে।
ওই তো রাজকন্যা আবারও রাজ দরবারে এসেছে দেখতে পাচ্ছি। এবার তাহলে রাজকন্যাকে সবকিছু খুলে বলি। হ্যাঁ মহারাজ, রাজকন্যাকে এবার সবটা খুলে বলাই উচিত। এসো রাজকন্যা, তোমায় আমি বলেছিলাম না তোমার জন্য একটা উপহার অপেক্ষা করছে। আমাদের তরফ থেকে এই হলো তোমাদের অপেক্ষা। এই যে চন্দনকে দেখতে পাচ্ছ, এখন থেকে সে তোমার প্রাণ রক্ষক আর তোমার সহচর, তোমার সঙ্গেও সব সময় থাকবে এখন থেকে। একে ঠিক করেছেন আমার প্রাণ রক্ষক হিসেবে? রাজ যোদ্ধাদের মতো শিক্ষা দীক্ষা আছে নাকি এর? তলোয়ার চালাতে পারে তো? এখনো নেই, তবে খুব দ্রুত সেটাও আয়ত্ত করে ফেলবে, কারণ তাকে আজ থেকেই প্রশিক্ষণ দেওয়া হবে। ঠিক আছে, তবে প্রশিক্ষণ শেষে সে যেন আমার প্রাণ রক্ষক হিসেবে নিয়োজিত হয়, তার আগে নয়। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন রাজকন্যা, কোনো প্রশিক্ষণ নেওয়ার আগেই আমি আপনার প্রাণ বাঁচিয়েছি ইতিমধ্যে, তাই আমার যোগ্যতা নিয়ে দয়া করে উপহাস করবেন না। আমি শুনেছি তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তবে নিজের চোখে যেটা দেখিনি সেটা আমি বিশ্বাস করি না। সে যাই হোক, একবার যদি তুমি আমার প্রাণ বাঁচিয়েও থাকো, তবে আমার মাথা তো কিনে নাওনি। তাই আমার প্রাণ রক্ষক হতে গেলে তোমাকে যে প্রশিক্ষণ নেওয়া দরকার সে প্রশিক্ষণ নিয়ে তবে আমার সামনে আসবে, তার আগে নয়। এই কথা বলে রাজকন্যা সেখান থেকে চলে যায়। রাজকন্যা যেতে যেতে চন্দন বলে ওঠে, আপনি কোনো চিন্তা করবেন না রাজকন্যা, আমি পুরোপুরি প্রশিক্ষণ নিয়ে একজন রাজরক্ষী হয়ে আপনার সামনে আসব। বাহ, কি চমৎকার আত্মবিশ্বাস তোমার! এগিয়ে যাও বাবা, আমার বিশ্বাস তুমি আমার রাজকন্যার উপযুক্ত প্রাণরক্ষক হয়ে উঠবে। ধ্যান, আজকাল আমার দিনটাই বোধহয় খারাপ চলছে, কোনো কিছুতেই ভালো ফল পাচ্ছি না। যেটাই করতে যাচ্ছি সেটাই উল্টো হয়ে যাচ্ছে লালিনা। মন্ত্রী মশাই, সব কিছু আমাদের হাতের নাগালের বাইরে চলে গেল তো। আমরা তো কিচ্ছুটি করতে পারলাম না। সবকিছুই হচ্ছে আমার কপালের দোষের কারণে, নইলে কি আর ওই সামান্য বালক রাজসভায় আমায় বুকের উপরে অপমান করতে পারে? যে বালক প্রথম দিনে এসে রাজার মন্ত্রী মশাইয়ের সঙ্গে এভাবে কথা বলতে পারে, সে বালক আর যাই হোক, সে বালক কিন্তু সাধারণ বালক নয়। মন্ত্রী মশাই, তার কাছ থেকে আপনি সাবধানে থাকবেন, কেমন? আরে তুমি চিন্তা করো না লালনা, এরকম কত কুতুব এলো গেল, কেউই মন্ত্রী মশাইয়ের ধারে কাছে টিকতে পারলো না। আরে তো সামান্য এক ছোড়া লালনা। হ্যাঁ মন্ত্রী মশাই, সে কথা তো আমি জানি, তাই তো আমার সেসব কিছু নিয়ে তেমন কোনো চিন্তে হয় না। আজ আবারও চন্দন বাড়িতে নেই। কোথায় গেছে চন্দন বৌদি? এরকম রোজ রোজ চন্দন কোথায় যাচ্ছে? তার মানে আমার ধারণা ঠিক, চন্দন নিশ্চয়ই বাইরে কোনো কাজ করছে হয়তো, আর তুমি আমার থেকে সেটা লুকাচ্ছ। আমি তোমার কাছে কি লুকোচ্ছি না লুকোচ্ছি তার আগে তুমি আমায় বলো তো, আমার কাছ থেকে তুমি কি লুকোচ্ছ ঠাকুরপো? তুমি নাকি চুমকির সঙ্গে চন্দনের বিয়ে দেবে বলে ঠিক করেছো, কিন্তু কোথায়? আমি তো এ ব্যাপারে কিচ্ছুটি জানি নে। ইয়ে মানে, আমি বলার আগে তোমায় এ কথা কে বললো বৌদি? চুমকি নিজে বলেছে। চুমকি তো এ বিয়েতে রাজি নয়, তাই তো কান্নাকাটি করে সারা বাড়ি মাথায় তুলছিল। চুমকি জেলে মানুষ, আমি ওর কথায় তেমন পাত্তা দিইনি। তবে তুমি আমায় এখন সত্যি করে বলো দেখিনি, তুমি কি এরকম কোনো কথা ভেবেছো? হ্যাঁ বৌদি, আমি তোমার সঙ্গে এ ব্যাপারে কথা বলতাম, তার আগে তুমি যখন জেনে গেছো তাহলে এখনই বলছি। আমি সত্যিই চুমকি আর চন্দনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমি তোমায় বলতাম না, চন্দনের ভবিষ্যৎ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আসলে আমি চাই না চন্দন আমার সংসার থেকে আলাদা হয়ে যাক, তাই তো চুমকি আর চন্দনের বিয়ে দিয়ে ছেলে মেয়ে দুটোকে এক বাড়িতে রেখে দিতে চাই। কি বলছো কি ঠাকুরপো? এত বড় সিদ্ধান্ত একা একা নেওয়া ঠিক হবে না। আমাদের চন্দন চুমকি ওদের নিজস্ব মতামত আছে, ওদের থেকে মতামত নেওয়ার পর একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। হ্যাঁ, আমরা ওদের সঙ্গে কথা বলবো, ওদের অনুমতি নিয়েই ওদের বিয়ে দেব আমরা।
এতদিন শান্তি লাগছে আমার। আচ্ছা করে জামা ঘষে দিয়েছি ওই রাখাল বালক চন্দনের মুখে। একটু আগেই তো রাজকন্যার মনও খুশি ছিল, এখন আবার এমন হাসি মুখে কথা বলছে। রাজকন্যা আবার পাগল টাগল হয়ে গেল নাকি? এই দাসী, তুই কি বিড়বিড় করছিস রে? আমি আবার পাগল টাগল বলছিস না তো? বালাই ষাট, তা বলতে যাবো কেন? আমার ঘাড়ে কটা মাথা। ওদিকে চন্দন তখন রাজউদ্যানের সৈন্যদের সঙ্গে তলোয়ার চালনা শিখতে ব্যস্ত। হঠাৎ করে সৈন্যের আঘাত করা তলোয়ারের তাল সামলাতে না পেরে চন্দন মাটিতে পড়ে যায়। উঠে আসুন বালক, আপনি পারবেন। এভাবে পড়তে পড়তেই একসময় আপনি পাকা হয়ে যাবেন তলোয়ার চালানোয়। হ্যাঁ, আমাকে পারতেই হবে। আমার বাবা ছিল এই রাজ পরিবারের রাজরক্ষক, আমাকে তেমনি একজন হয়ে উঠতে হবে। আর আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে গেলে খানিকটা গায়ের জোরও থাকা চাই আমার। তাই তলোয়ার চালানো আরো বড় যোদ্ধাদের যুদ্ধ করার ক্ষমতা আমাকে আয়ত্ত করতে হবে। কি হলো কি বালক, এতটুকুতেই ঘায়েল হয়ে গেলেন? উঠে আসুন, আবার শুরু করতে হবে যে। এরপর চন্দন উঠে দাঁড়ায় এবং আবারও সৈন্যের সঙ্গে তলোয়ার চালাতে শুরু করে। এরপর সে তার কৌশলে তলোয়ার চালিয়ে সৈন্যকে ঘায়েল করে ফেলে। বাহ, চমৎকার পেরেছেন আপনি। আশা করি আপনি খুব শীঘ্রই সবকিছু আয়ত্ত করতে পারবেন। আজ তবে এতটুকুই থাক, কাল আবার চর্চা করা হবে। ঠিক আছে, তবে আমাকেও এবার বাড়িতে যেতে হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।